দর্শক আমন্ত্রণ যমুনা আইডাসকে শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। গাজা ইসরায়েলি আগ্রাসনে দুদিনে প্রায় 150 মৃত্যু। লেবাননে হামলায় নিহত হিজবুল্লাহর মিডিয়া চিফ। আবারও স্বাস্থ্য কেন্দ্র টার্গেট করে বোমা বর্ষণ। সেনাবাহিনীতে বাধ্যতামূলক যোগদানের বিরুদ্ধে ইসরায়েলের রাজপথে ধর্মপরায়ণ ইহুদিরা। নেতানিয়াহু বিরোধী বিক্ষোভে উত্তাল রাজধানী তেল আবিব। ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিল বাইডেন প্রশাসন। বাধতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ, হুঁশিয়ারি মস্কোর। দর্শক আমন্ত্রণ যমুনা আইডাসকে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। গাজায় ইসরায়েলের বর্বরতা চলছে। 48 ঘন্টায় নেতানিয়াহু বাহিনীর নির্বিচার বোমা বর্ষণে মৃত্যু হয়েছে আরও 145 জনের। এর মধ্যে শুধু শনিবারের হামলাতেই প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 111 জনে। রোববার উত্তরাঞ্চলীয় বেইত লাহিয়াতে বোমা বর্ষণে মৃত্যু হয়েছে অর্ধ শতাধিক ফিলিস্তিনির। সোমবার সকালেও দক্ষিণ গাজার নিরাপদ ঘোষিত স্থানে বিমান হামলা চালিয়েছে আইডিএফ। ভারী বোমা বর্ষণ করা হয় আল মাওয়াসি ক্যাম্পে। টার্গেট করা হয় শরণার্থীদের তাঁবু। 2 শিশু সহ যাতে প্রাণ হারান অন্তত 4 জন। গাজায় 1 বছরেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি নৃশংসতায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 44,000-এর কাছাকাছি। বাস্তুচ্যুত হয়েছে উপত্যকার প্রায় সব মানুষ। ইসরায়েলি আগ্রাসনে গাজায় গণহত্যা হচ্ছে কিনা তার তদন্ত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানিয়েছেন ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস। ইতালিয়ান সংবাদ মাধ্যম লা স্ট্যাম্পায় এক সাক্ষাৎকারে এই দাবি জানান পোপ ফ্রান্সিস। বলেন, আন্তর্জাতিক অনেক বিশেষজ্ঞই গাজায় ইসরায়েলি আগ্রাসনকে গণহত্যার সাথে তুলনা করেছেন, যা সতর্কতার সাথে তদন্ত করে দেখা উচিত। তবে খ্রিস্টান এই ধর্মগুরুর এমন মন্তব্যে এখনো কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেনি তেল আবিব। এর আগেও গাজায় চলমান ইসরায়েলি বর্বরতার সমালোচনা করেছেন পোপ ফ্রান্সিস। লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় নিহত হয়েছেন হিজবুল্লাহর গণমাধ্যম বিভাগীয় প্রধান মোহাম্মদ আফিফ। রোববার কোনো রকম সতর্কবার্তা ছাড়াই বৈরুতের রাস আল নাবা জেলায় হামলা চালায় আইডিএফ। সে সময় বাথ পার্টির অফিসে অবস্থান করছিলেন মোহাম্মদ আফিফ। রয়টার্সের বরাত দিয়ে তার মৃত্যুর খবর জানিয়েছে লেবাননের একটি নিরাপত্তা সূত্র। তবে এই বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি হিজবুল্লাহ। ভয়াবহ এই হামলায় শিশুসহ আরও 3 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত 14 জন। মোহাম্মদ আফিফ হিজবুল্লাহর গণমাধ্যম বিভাগের দায়িত্ব নেয়ার আগে দীর্ঘদিন গোষ্ঠীটির আল মানার টেলিভিশন স্টেশন পরিচালনা করেছেন। এছাড়া তিনি হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহর মিডিয়া উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর মিডিয়া চিফ মোহাম্মদ আফিফের মৃত্যুতে তীব্র নিন্দা জানিয়েছে ইরান। লেবাননের জনগণের ভাষা ছিলেন মোহাম্মদ আফিফ, এমন আখ্যা দিয়েছে তেহরান। গভীর শোক প্রকাশ করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেরি। সন্ত্রাসী কর্মকাণ্ড উল্লেখ করে ইসরায়েলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তিনি। অভিযোগ করেন, তেল আবিবের অপকর্ম কেউ বিশ্ববাসীর সামনে তুলে ধরতে চাইলেই নিজের জীবন দিয়ে চরম মূল্য দিতে হয় তাকে। গাজা ও লেবাননে গণমাধ্যম কর্মী উপর হামলা ও মৃত্যুর ঘটনায় জাতিসংঘ ও আন্তর্জাতিক আদালতকে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানান বাঘেরি। আবার ইসরায়েলি হামলার টার্গেট লেবাননের স্বাস্থ্য অবকাঠামো। দেশটির দক্ষিণাঞ্চলীয় এক ইমার্জেন্সি সেন্টারে বিমান হামলায় প্রাণ গেছে আরও 2 স্বাস্থ্যকর্মীর। এই নিয়ে লেবাননে ইসরায়েলি হামলায় নিহত স্বাস্থ্যকর্মীর সংখ্যা দাঁড়ালো 208 জনে। সরাসরি সংঘাত শুরুর পর লেবাননের স্বাস্থ্য অবকাঠামো লক্ষ্য করে কমপক্ষে 286 দফায় হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। বৈরুত সহ রাজধানীর দক্ষিণাঞ্চলীয় এলাকাগুলোতেও চলে বোমা বর্ষণ। হতাহত হন অনেকে। জবাবে উত্তর ইসরায়েলে কয়েক দফা রকেট ছুড়েছে হিজবুল্লাহ। টার্গেট করা হয় কিরিয়াত শোমনা এলাকার বিভিন্ন সামরিক স্থাপনা।
গত 2 মাসে ইসরায়েল স্থাপনার লক্ষ্য করে 1300-এরও বেশি সামরিক অভিযানের কথা জানিয়েছে হিজবুল্লাহ। পাশাপাশি বন্দরনগরী ইলিয়াতে ড্রোন হামলা চালিয়েছে ইরাকের সশস্ত্র বাহিনী ইসলামিক রেজিস্ট্যান্স, যদিও তা প্রতিহতের দাবি করেছে আইডিএফ। সেনাবাহিনীতে যোগ না দেওয়ার দাবিতে আলট্রা অর্থোডক্স ইহুদিদের বিক্ষোভে উত্তাল ইসরায়েল। ধর্মচর্চায় ব্যস্ত এই সম্প্রদায়ের দাবি, প্রয়োজনে প্রাণ দেবেন, তবুও যুদ্ধে অংশ নেবেন না। সেনাবাহিনীতে বাধ্যতামূলক যোগদানের জন্য এবার তাদের বাড়িতে নোটিশ পাঠাচ্ছে নেতানিয়াহু সরকার, যার প্রতিবাদে চলছে সরকার বিরোধী এই আন্দোলন। খোদ ইসরায়েলকেই ইহুদি বিদ্বেষী রাষ্ট্র আখ্যা দিয়েছে বিক্ষোভকারীরা। ইহুদি বিদ্বেষী রাষ্ট্র ইসরায়েল, এমন ব্যানার ফেস্টুন হাতে বিক্ষোভ চলছে খোদ ইসরায়েলেই। সরকার বিরোধী আন্দোলনে উত্তাল রাজধানী তেল আবিব। নেতানিয়াহু প্রশাসনের বিরুদ্ধে ইহুদিদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ বিক্ষোভকারীদের। ইসরায়েলের সব তরুণের জন্য সেনাবাহিনীতে কাজ করা বাধ্যতামূলক হলেও এতদিন ধর্মচর্চায় জীবন অতিবাহিত করা আল্ট্রা অর্থোডক্সরা বিশেষ ছাড় পেয়ে আসছিলেন। কয়েক মাস আগে আল্ট্রা অর্থোডক্স ইহুদিদের সামরিক বাহিনীতে বাধ্যতামূলক যোগদানের বিধান রেখে সেনা নিয়োগ আইন সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। সে সময় ব্যাপক বিক্ষোভের মুখে পড়ে নেতানিয়াহু সরকার। সম্প্রতি সেনাবাহিনীতে যোগদানের জন্য কয়েক হাজার আল্ট্রা অর্থোডক্স ইহুদি তরুণের কাছে নোটিশ পাঠানোর পর নতুন করে ছড়িয়েছে উত্তেজনা। আন্দোলনকারী নাগরিকদের ওপর ব্যাপক চড়াও হয়েছে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী। বিক্ষোভ থামাতে চালিয়েছে ব্যাপক ধরপাকড়। তবে আন্দোলনকারীরাও নাছোড়বান্দা, প্রাণ দেবেন তবুও যোগ দিবেন না সামরিক বাহিনীতে। ইসরায়েলি সরকার আমাদের ধর্মচর্চায় ব্যস্ত মানুষগুলোকে সেনাবাহিনীতে নিয়োগ দিতে চায়। এ কারণেই বিক্ষোভ প্রতিবাদ করছে তরুণরা। ধর্মের জন্য ইহুদিদের প্রাণ বিসর্জনের বহু ইতিহাস রয়েছে। প্রয়োজনে প্রাণ দেব, জেলে যাব, তারপরও ধর্মত্যাগ করতে পারবো না। এই রাজনৈতিক সংঘাত গণহত্যায় আমরা সরাসরি অংশ নেব না। সুপ্রিম কোর্ট কিংবা নেসেটও আমাদের সেখানে পাঠাতে পারবে না। আমাদের পরিচয় ইসরায়েলি নয়, ইহুদি। কোনোভাবেই আমাদের সামরিক বাহিনীতে যোগ দিতে বাধ্য করা যাবে না। ইসরায়েলের সরকার বলছে মোট 7,000 আল্ট্রা অর্থোডক্স ইহুদি তরুণকে সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য নোটিশ পাঠানো হবে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, সামরিক বাহিনীতে কাজ করলেও যাতে তারা ধর্মীয় বিধিনিষেধ মেনে জীবনযাপন করতে পারে সে ব্যবস্থা করা হবে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। গ্রিসে ছাত্র আন্দোলনে ব্যাপক সংঘর্ষ হয়েছে পুলিশ শিক্ষার্থীদের মধ্যে। রোববার রাজধানী এথেন্স সহ আশপাশের বেশ কয়েকটি শহরে ঘটে ছাত্র পুলিশ সংঘর্ষ। সামরিক সরকারের বিরুদ্ধে 1973 সালে যে ঐতিহাসিক ছাত্র আন্দোলন হয়েছিল তার 51তম বার্ষিকী উপলক্ষে শোক মিছিল বের করে বর্তমান শিক্ষার্থীরা। ক্রমেই যা রূপ নেয় গাজা ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদী সমাবেশে। ইসরায়েলকে খুনি রাষ্ট্র আখ্যা দেয় বিক্ষোভকারীরা। ইসরায়েলের পাশাপাশি যুক্তরাষ্ট্রের পতাকাতেও আগুন দিয়ে প্রকাশ করে ক্ষোভ। পরিস্থিতি নিয়ন্ত্রণে ছাত্রদের উপর একসময় লাঠিচার্জ করে পুলিশ, ছড়ায় সংঘর্ষ। ছাত্রদের বিরুদ্ধে পেট্রোল বোমা ছোড়ার অভিযোগও তুলছে প্রশাসন। ইউক্রেনকে রাশিয়ার গভীরে দূরপাল্লার মার্কিন অস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছে বাইডেন প্রশাসন। এই তথ্য নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছে মেয়াদ শেষের আগে কিয়েভকে দূরপাল্লার মিসাইল ব্যবহারে গ্রিন সিগন্যাল দিয়েছেন জো বাইডেন। রোববার প্রকাশিত ভিডিও বার্তায় বিষয়টি স্পষ্ট করেছেন জেলেনস্কি। যুক্তরাষ্ট্রকে ইউক্রেনের মিত্র উল্লেখ করে তিনি বলেন, যুদ্ধের ময়দানে কথা নয় বরং অস্ত্রই জবাব দেবে। রাশিয়ার অভ্যন্তরে হামলার পরিধি বাড়াতে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের কাছ থেকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি চাইছিলেন জেলেনস্কি। তবে এই বিষয়ে কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউস। চারিদিকে গুঞ্জন যুক্তরাষ্ট্র আসলেই অনুমতি দিয়েছে কিনা। কিছু জিনিস প্রচারের জন্য নয়, মিসাইল দিয়েই এর জবাব দেওয়া হবে। ইউক্রেনের গৌরব বজায় থাকুক। রাশিয়ার বিরুদ্ধে মার্কিন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করলে বাধতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ, এমন হুঁশিয়ারি দিয়েছেন রুশ আইন প্রণেতারা। বিশ্লেষকদের শঙ্কা, ওয়াশিংটনের এমন সিদ্ধান্তের ফলে বাড়তে পারে যুদ্ধের পরিধি, জড়াতে পারে ন্যাটোভুক্ত অন্যান্য দেশ, মোড় নিতে পারে যুদ্ধ পরিস্থিতি। পশ্চিমাদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করবেন পুতিন, বলছেন এমনটাও।
নীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন এনে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিল যুক্তরাষ্ট্র। ফলাফলস্বরূপ মার্কিন সহায়তাপ্রাপ্ত আর্মি ট্যাকটাইল মিসাইল সিস্টেম দিয়ে রুশ ভূখণ্ডের আরও ভেতরে হামলা চালাতে পারবে কিয়েভ। মূলত এই সিদ্ধান্তের পর থেকেই নতুন মোড় নিতে যাচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। সর্বোচ্চ ৩০০ কিলোমিটার পাল্লার এই মিসাইল সিস্টেম যদি কিয়েভ ব্যবহার করে তাহলে বদলে যেতে পারে যুদ্ধ পরিস্থিতি, বাড়তে পারে পরিধি, এমনটাই ধারণা বিশ্লেষকদের। বলা হচ্ছে এই সিদ্ধান্ত পুতিন বাহিনীর বিরুদ্ধে অনেকটাই এগিয়ে দিবে ইউক্রেনকে। আলোচনার টেবিলে আরও প্রাধান্য পাবে জেলেনস্কি প্রশাসন। আমি মনে করি যুক্তরাষ্ট্র যে এই ইস্যু থেকে বের হতে চাচ্ছে না, রাশিয়ার জন্য এটি একটি সংকেত। পাশাপাশি ওয়াশিংটন যে ইউক্রেনকে সমর্থন দিয়ে যাবে, এটা তারই বার্তা। এই সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্র যুদ্ধে কূটনৈতিকভাবে জড়িয়ে যাচ্ছে। কৌশলগতভাবে আরও শক্তিশালী সামরিক অবস্থানে যাবে বাইডেন প্রশাসন, যাতে যে কোনো ধরনের আলোচনায় সুবিধা হয়। বিশ্লেষকদের মতে এমন সিদ্ধান্তকে রাশিয়ার সাথে পশ্চিমাদের সরাসরি সংঘাত হিসেবেই দেখবে মস্কো। ফলে ন্যাটো দেশগুলোর বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করতে পারে পুতিন প্রশাসন। পোল্যান্ড সহ বাল্টিক দেশগুলো এই সিদ্ধান্তকে স্বাগত জানাবে। পূর্ব ইউরোপের দেশগুলো এর দাবি বহু আগে থেকেই জানিয়ে আসছিল। জার্মানিও খুশি হবে। এই সিদ্ধান্তে তাদের উপর চাপ তৈরি করবে, যাতে তারা কিয়েভকে আরও অস্ত্র সহায়তা দেয়। এদিকে ওয়াশিংটনের এ ধরনের পদক্ষেপে তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কা বাড়ছে বলে সতর্ক করেছে শীর্ষ রুশ আইন প্রণেতারা। তারা বলছেন ইউক্রেন যুক্তরাষ্ট্রের দেয়া মিসাইল ব্যবহার করলে সর্বোচ্চ জবাব দেবে মস্কো। এর আগে মার্কিন অস্ত্র দিয়ে রুশ সীমান্তবর্তী এলাকাগুলোতে হামলার অনুমতি দেয় ওয়াশিংটন। অনিক রহমান, যমুনা নিউজ। 2 মাসের মধ্যে ইউক্রেনের সবচেয়ে বড় হামলা চালিয়েছে রাশিয়া। মৃত্যু হয়েছে কমপক্ষে 16 জনের। বিদ্যুৎ স্থাপনা টার্গেট করে 2 শতাধিক ড্রোন মিসাইল ছুড়েছে মস্কো। ব্ল্যাকআউটের কবলে পড়ে পুরো ইউক্রেন। হামলা হয়েছে ওডেসা, সামি, মাইকোলাইভে। সামিতে মিসাইলের আঘাতে বিধ্বস্ত হয় একটি 9তলা ভবন। 11 জনের মৃত্যু, 89 জন আহত হয়েছে অঞ্চলটিতে। ওডেসা ও লাভিভেও হয়েছে প্রাণহানি। রাশিয়ার ছোড়া 144টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহতের দাবি করেছে কিয়েভ। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে সব সামরিক টার্গেটে নির্ভুল আঘাত হেনেছে সেনারা। কয়েক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো দক্ষিণ আফ্রিকার পরিত্যক্ত স্বর্ণখনিতে আটকা পড়ে আছে শত শত শ্রমিক। গ্রেপ্তারের ভয়ে বেরিয়ে আসতে চাইছেন না অবৈধ ওই অভিবাসীরা। আদালতের নির্দেশে অভিযান বন্ধ করলেও স্থানীয়দের অভিযোগ, খনিতে খাবার পানি সরবরাহ করতে দিচ্ছে না পুলিশ। স্বেচ্ছাসেবীদের উদ্ধার তৎপরতায়ও দেয়া হচ্ছে বাধা। এই পরিস্থিতিতে আটকে পড়াদের ভাগ্যে কি ঘটবে তা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। দক্ষিণ আফ্রিকার উত্তর পশ্চিমে স্টিল ফাউন্টেন শহরের সেই পরিত্যক্ত স্বর্ণখনিতে এখনও আটকা পড়ে আছে কয়েকশো শ্রমিক। খনিতে ধোঁয়া দিয়ে দমবন্ধ পরিস্থিতি তৈরির নির্দেশও দেওয়া হয়েছিল, যাতে ভেতরে থাকতে না পেরে বেরিয়ে আসতে বাধ্য হয় আটকে পড়া শ্রমিকরা। শেষমেশ এই সিদ্ধান্ত থেকে সরে এলেও খনিমুখ ছেড়ে যায়নি পুলিশ। বেশ কিছুদিন ধরে খাবার ও পানি সরবরাহ বন্ধ। স্বেচ্ছাসেবী ও উদ্ধারকর্মীদের কাজেও বাধা দিচ্ছে পুলিশ। খাবারের অভাবে বেশিরভাগই মৃতপ্রায়। বৃহস্পতিবার খনি থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। জীবিত বের করা হয় 3 জনকে, যাদের আটকও করা হয়েছে। গ্রেফতারের ভয়ে এখনও খনিতে লুকিয়ে রয়েছে বাকিরা। বিভিন্ন শ্রমিক সংগঠন ও ডানপন্থী রাজনীতিবিদদের চাপে শ্রমিকদের জোর করে বের করে আনার সিদ্ধান্ত নিয়েছিল স্থানীয় পুলিশ। তবে অমানবিক বিবেচনায় শ্রমিকদের নিঃশর্তে খনি থেকে বের হওয়ার সুযোগ দেওয়ার নির্দেশ দেয় আদালত। প্রিটোরিয়া কোর্টের নির্দেশ মেনে নিলেও এলাকা থেকে সরে যায়নি পুলিশ। তাদের দাবি, যাতে সহিংসতা না ছড়ায় সেজন্যই নেওয়া হয়েছে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা। তবে উদ্ধার হওয়া খনি শ্রমিক ও স্থানীয়দের দাবি, পুলিশের উপস্থিতি বাধা তৈরি করছে উদ্ধারকর্মীদের কাজে। সব মিলিয়ে বিভীষিকাময় এক পরিস্থিতি। কি ঘটবে আটকে পড়াদের ভাগ্যে এখনও অনিশ্চিততা। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ। ব্রাজিলের রিও ডি জেনেরিওতে আজ শুরু হচ্ছে অর্থনৈতিক জোট
G20-র 19তম সম্মেলন। অংশ নিতে এরই মধ্যে ব্রাজিলে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ সহ বিভিন্ন দেশের রাষ্ট্র সরকার প্রধানরা। দুদিনব্যাপী সম্মেলনকে ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে সমুদ্র ঘেঁষা রিও ডি জেনেরোতে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সেনা সদস্য, সাঁজোয়া যান ও নৌজাহাজ। সীমিত করা হয়েছে যান চলাচল। এবারের G20 সম্মেলনের প্রতিপাদ্য একটি ন্যায়সঙ্গত বিশ্ব টেকসই গ্রহ তৈরি করা। বিশ্বের 20টি প্রধান অর্থনীতির দেশের নেতাদের নিয়ে প্রতি বছর আয়োজন করা হয় G20 সম্মেলন। ভোটে বাজিমাতের পর বেশ ফুরফুরে মেজাজে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ধনকুবের ইলন মাস্ককে সাথে নিয়ে গেলেন বিশ্বের সবচেয়ে বড় মিক্সড মার্শাল আর্ট প্রতিযোগিতা ইউএফসির অ্যারেনায়। শনিবার নিউ ইয়র্কের ঐতিহাসিক ম্যাডিসন স্কয়ার গার্ডেন অ্যারেনার ম্যাচে হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা গেল দুজনকে। সামনের সারিতে বসে উপভোগ করেন লড়াই। ম্যাচ শেষে চ্যাম্পিয়নের সাথে দেখাও করেন ট্রাম্প মাস্ক, হাতে তুলে নেন টাইটেল বেল্ট। এ সময় আরও উপস্থিত ছিলেন ট্রাম্প প্রশাসনের স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়র, ইউএফসি প্রধান নির্বাহী ডানা হোয়াইট, বিবেক রামস্বামী এবং গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড। মানুষ নয়, এবার শিশুদের সদয় হওয়া শেখাচ্ছে হাঁস ও মুরগি। রোমানিয়ার রাজধানী বুখারেস্টের স্কুলগুলোতে শিশুদের দয়া ও মানবতার মতো সদ্গুণ শেখানোই শ্রেণীকক্ষে ছেড়ে দেয়া হচ্ছে হাঁস মুরগি। অবুঝ এই পশু পাখির নানা রকম নিষ্পাপ কর্মকাণ্ড দেখে ও তাদের সাথে সময় কাটিয়ে উদারতা শিখবে ছোটরা। এই উদ্দেশ্যেই এরকম ব্যতিক্রমী উদ্যোগ। রোমানিয়ার ছোট্ট এক গ্রাম সিন্ড্রিলিতা, সেখানকার এক স্কুলের দৃশ্য এটি। শ্রেণীকক্ষেই ছেড়ে দেওয়া হয়েছে একজোড়া হাঁস ও মুরগি। দুর্ঘটনায় আহত হওয়ার পর উদ্ধার করা হয়েছে তাদের। বন্ধুত্বপূর্ণ স্বভাবের হাঁসটির নাম বাবলস। শিশুদের মাঝে ডানা ঝাপটে লেজ নেড়ে প্রকাশ করছে তার আনন্দ উত্তেজনা। আরেকদিকে শান্ত স্বভাবের মুরগি রোডিকাও ঘুরে বেড়াচ্ছে আদুরে ভঙ্গিতে। শিশুদের মাঝে বেড়ে চলা হিংসাত্মক কর্মকাণ্ড ঠেকাতে রোমানিয়ার একটি সামাজিক সংগঠন নিয়েছে এই অভিনব উদ্যোগ। দেশটির 20টি স্কুলের 5ম ও 6ষ্ঠ শ্রেণীর শিশুদের মাঝে শুরু হয়েছে কার্যক্রম। ছবি কিংবা গল্পের মাধ্যমে শেখার চেয়েও শিশুদের ওপর সুদূর প্রসারী প্রভাব ফেলছে ব্যতিক্রমধর্মী এ উদ্যোগ। ছবি দেখিয়ে কিংবা টেলিভিশনে প্রাণী অধিকার নিয়ে কোনো আলোচনা শোনানোর চেয়ে বাস্তবে পশু পাখিদের সাথে সময় কাটানো মানসিকভাবে আরও বেশি প্রভাব ফেলছে শিশুদের ওপর। এটি নিঃসন্দেহে একটি অনন্য উদ্যোগ। দুর্ঘটনায় আঘাত পাওয়া, উদ্ধার করা কিংবা দেহের কোনো একটি অঙ্গ হারিয়ে বিকলাঙ্গ হয়ে পড়া পশু পাখিদের যুক্ত করা হচ্ছে এ আয়োজনে। এর মাধ্যমে ভিন্ন ব্যক্তিত্বকে স্বাভাবিকভাবে গ্রহণের মানসিকতাও তৈরি হচ্ছে শিশুদের। আমরা সবসময় চেষ্টা করি আঘাতপ্রাপ্ত ও উদ্ধারকৃত প্রাণীগুলোকে শিশুদের সামনে আনতে। হতে পারে সেটি দুর্ঘটনায় চোখ হারানো ছোট্ট একটি বিড়াল কিংবা পা হারানো একটি কুকুরছানা। তাদের সাথে সময় কাটানোর মাধ্যমে কারো শারীরিক ত্রুটির জন্য তাকে নিয়ে হাসি ঠাট্টা কিংবা তাকে আঘাত না করার পাশাপাশি পক্ষাঘাতগ্রস্তকে গ্রহণ করার শিক্ষা দেওয়ার চেষ্টা করছি শিশুদের। বিশেষজ্ঞরা বলছেন, অবুঝ প্রাণীদের সাথে সময় কাটিয়ে তাদের নিষ্পাপ আচরণ থেকে মায়া, মমতা ও সহমর্মিতা শিখতে পারে শিশুরা। এতে শিশুদের নেতিবাচকতা কমে আসে, বিকাশ হয় মানবিকতার। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। দর্শক, যমুনা নিউজ এ পর্যন্তই। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।